আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি লেখা আছে। ওখানে লেখা আছে, সাংবাদিকরাই পারে বাংলাদেশের সকল ইসলামী দলকে এক মঞ্চে আনতে, ইনশাআল্লাহ। এখন আসুন, কেন এই কথা আমি লিখলাম। দেখুন, এই বর্তমান বিশ্বে মানুষের এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো ভালো অথবা খারাপ খবর প্রতি মুহূর্তে সেকেন্ডের ভিতর মানুষের চোখের সামনে দেখতে পাচ্ছে। এই জিনিসটা কীভাবে সম্ভব হলো? এই জিনিসটা সম্ভব হলো একমাত্র সংবাদ মাধ্যমের ভিতরে। আপনারা মেইন স্ট্রিম মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া যেটা, অথবা বর্তমানে সবচেয়ে সর্বাধিক প্রচলিত সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম, সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভিন্ন ভিন্ন আরও অনেক জিনিস আছে, মাধ্যমগুলো আছে। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, আমার যা মনে হয়, বর্তমান যুগে এই সংবাদ মাধ্যম এমন একটা মাধ্যম যারা বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো জিনিসকে অতি তাড়াতাড়ি দ্রুত অল্প সময়ের ভিতরে পরিবর্তন করতে পারে। কারণ এদের লেখনী, এদের প্রচার, এদের বর্তমানে এই ইন্টারনেট যুগের অত দ্রুত যোগাযোগের কারণে এই সেক্টরটা বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী সেক্টর। সুতরাং আমি বলবো, বাংলাদেশের জন্য আমাদের এই মাধ্যমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। অনেকে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ অর্গানগুলোর মধ্যে অথবা রাষ্ট্রের যে সমস্ত মেইন দিকগুলো আছে, এই সংবাদ মাধ্যমকে তারা রাষ্ট্রের চতুর্থ অর্গান হিসেবে গণ্য করেন। আমি মনে করি এটা রাষ্ট্রের, আমার দৃষ্টিকোণ থেকে এটা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ অর্গান। কারণ আমি কি জন্য কথা বললাম, যে দেখেন, যে কোনো সংবাদ, দুঃসংবাদ হোক অথবা সুসংবাদ হোক, যে কোনো বিচার, যে কোনো আসামি, এগুলা নিয়ন্ত্রণ করা এবং এগুলাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়া, এগুলা পুলিশ করে থাকে, পুলিশ প্রশাসন করে থাকে। কিন্তু পুলিশ প্রশাসন অনেক সময় অনেক কিছু পারে না। আমি আমার অভিজ্ঞতা দেখছি, অনেক খবরাখবর, অনেক দুর্নীতির খবর, অনেক রাহাজানির খবর, অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপনীয় খবর বাংলাদেশের ইন্টেলিজেন্স সংস্থাগুলো জানা না, বের করতে পারে না। কিন্তু এর আগে সংবাদকর্মীরা কেমনে যে কীভাবে ওরা বের করে নিয়ে আসে, ওনাদের ক্যাপাসিটি। তো এর থেকে আপনাদের কী মনে হয়, ওরা কি পুলিশ প্রশাসন থেকে কম নাকি? নিশ্চয় না। যাক, এবার আসা যাক, কীভাবে ইসলামী দলগুলোকে এই সংবাদ মাধ্যমে বা সাংবাদিকের মাধ্যমে একত্রিত করা যায়। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলের কাছে কিছু না কিছু, কোনো না কোনো সাংবাদিক কোনো না কোনো ইসলামী দলের নেতাদের সাক্ষাৎকার নেয়, অথবা কোনো না কোনো টক শোতে ওনাদেরকে আমন্ত্রণ করা হয়। আমরা প্রায় দেখি ওনারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন টক শোতে অথবা সাক্ষাৎকারে। তবে আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন,
বাংলাদেশের সব লোকের শাসন চান, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান, টেন্ডারবাজমুক্ত বাংলাদেশ চান, টাকা পাচার মুক্ত বাংলাদেশ চান, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন চান। এই সমস্তগুলা যে সমস্ত সাংবাদিক বিশ্বাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো আছে, বিশেষ করে মেইন ইসলামী দল, সর্বপ্রথম জামাত ইসলামী, দ্বিতীয়ত সরমনাইফির ইসলামী আন্দোলন, তৃতীয়ত হেফাজত ইসলাম, এরপর অন্যান্য ছোটোখাটো আরও অনেক ইসলামী দল আছে। আপনারা যদি মনে করেন আপনারা একটা ভবিষ্যতে একটা সুন্দর, সমৃদ্ধ এবং শোষণমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ চান, তাহলে আপনারা এই বড় বড় ইসলামী রাজনৈতিক নেতাগুলোর ধারে ধারে যান, ওনাদেরকে বিরক্ত করেন, ওনাদেরকে বুঝান যে আপনারা যে বাংলাদেশে ইসলামী শাসনের কথা বলতেছেন, সৎলোকের শাসনের কথা বলতেছেন, সব ইসলামী দলগুলা নেতারা, তৃণমূল পর্যায়ের কর্মী থেকে নেতা সবাই বলে যে আমরা সৎলোকের শাসন চাই, শোষণমুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, টাকা পাচারমুক্ত সমাজ চাই, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্টে সৎলোক বসাতে চাই, প্রত্যেক ইসলামী দল বলে। তো সুতরাং এইভাবে আপনারা তো বলেন, বলে আপনারা যদি এক একজন এক এক আকিদার উপর বিশ্বাস করে আপনারা আলাদা আলাদাভাবে থাকেন, তাহলে আপনারা কিভাবে এগুলা বাস্তবায়ন করবেন? আপনারা তো জিন্দিগিতে কখনো পারবেন না। আপনারা স্বাধীনতার 53 বছর বয়সে কি পেরেছেন একটা ইসলামী দল ক্ষমতায় যেতে? জামায়াত ইসলাম সর্বোচ্চ দুইবার, একবার 17 সিট, আর একবার 18 সিট, আর একবার 3 সিট, এই পর্যন্ত আসন পেয়েছে। কিন্তু এই আসন দিয়ে আপনারা কী করবেন? আপনি তো ক্ষমতা যেতে পারবেন না। একবার বিএনপির সাথে কোয়ালিশন করে ওনারা 3টা মন্ত্রণালয় পেয়েছিল, 2টা মন্ত্রী পেয়েছিল। এছাড়া তো ওনারা আর কিছুই পান নাই। তাহলে আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে, এভাবে বিভিন্নভাবে একা একা ইলেকশন করলেন, একা একা আন্দোলন করলেন, একা একা সব কিছু করলেন, তাহলে তো আপনার জীবনও কিয়ামতের আগ পর্যন্ত আপনারা ক্ষমতা যেতে পারবেন না। আপনাদের ক্ষমতা যেতে হলে আপনাদেরকে পরিকল্পনা করতে হবে, কীভাবে ইলেকশন করলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। এই জিনিসগুলো আমার মনে হয় আমরা সাধারণ জনগণের থেকে, এই যে আমাদের যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে, যেসব ইসলামী মাইন্ডের সাংবাদিক আছে, ওনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকটা ইসলামী দল প্রধানদেরকে বিরক্ত করেন, বারবার যান, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিঃস্বার্থভাবে আপনারা মনে করে যে আপনাদের নিজেদের কোনো স্বার্থ নাই, জনগণের স্বার্থের জন্য আপনারা মনে করে আপনারা ওনাদের ধারে ধারে যান, কাছে কাছে যান, ওনাদেরকে বিরক্ত করেন, প্রশ্ন করেন, মানে জর্জরিত করেন, কেন আপনারা পাচ্ছেন না? 10টা 20টা কমিউনিস্ট পার্টি একসাথে হয়ে ওনারা একসাথে বসতে পারে, একসাথে খাইতে পারে, একসাথে রাজনীতি করতে পারে, একসাথে সরকার গঠন করতে পারে, আপনারা কেন পারবেন না? ওনাদের এক একজনের, এক এক কমিউনিস্ট পার্টিগুলার, বাম দলগুলোর এক একজনের এক এক আদর্শ, ওনারা যদি পারে, তাহলে আপনারা কেন এক আল্লাহ, এক কোরআন, এক ধর্ম বিশ্বাসী হয়েও আপনারা কেন একসাথে হতে পারতেছেন না? এই জিনিসগুলো আপনারা ওনাদেরকে বুঝান। আরে ভাই, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পঞ্চস্তম্ভে তো সব ইসলামী দল সমর্থন করে, মানে এবং বুঝে এবং ওই অনুপাতে চলাফেরা করে। শুধু কিছু পার্থক্য ওনাদের শাখা, প্রশাখা, উপশাখা। সুতরাং এই শাখা, প্রশাখা, উপশাখার পার্থক্য থাকতেই পারে, থাক না। আপনি আপনার মতো করে চলেন, উনি ওনার মতো করে চলো। কেউ বুকুর উপর হাত বাঁধবে, কেউ নাভির উপর হাত বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আমিন আস্তে বলবে, থাক না, সমস্যা কি? ওটা তো ইসলামের ক্ষতি হচ্ছে না। আপনি আপনার মতাদর্শ একজনকে বুঝাইলেন, উনি যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে আপনার কিছু করার নেই, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক নিয়ে, এবং আল্লাহ এটা সমর্থন করেন। আপনি জোর করে তাকে আপনার মতাদর্শ চাপিয়ে দিতে পারবেন না। সুতরাং আপনারটা আপনি করেন, জামাত ইসলামেরটা জামাত ইসলাম করুক, সরমনাইফিরটা সরমনাইফির করুক, হেফাজত ইসলামের যেটা ওনারা ওনাদেরটা করুক, কিন্তু মূল ভিত্তি যেগুলো ইসলামের, ওগুলোর ভিত্তি তো কোনো দ্বিমত নাই। তাহলে সুতরাং আপনারা ওগুলোর ভিত্তিতে একসাথ হন, সবাই দেখেন না, আপনারা একবার একসাথ হন না।
এবার একটা সুযোগ আসছে, এই সুযোগ আপনারা হারাইলে আর কখনো পাবেন না। এতদিন পারেন নাই, এখন পারবেন ইচ্ছা করলে। এই জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনাদের বড় গুরু দায়িত্ব, এইবার এই জোটটাকে একসাথ করে একটা জোট করেন। এই ইসলামী দলগুলোকে লেখালেখি করেন, সাক্ষাৎকার নিয়ে পারেন, টকশোতে ডেকে পারেন, যেইভাবে বলে আপনাদের একটাই স্লোগান হবে, আপনারা সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা সকল ইসলামী দলগুলা একই মঞ্চে আসেন, একই প্রতীকে ইলেকশন করেন, দেখবেন আপনাদের ভবিষ্যৎ কেমন উজ্জ্বল। শুধু জামাত ইসলামের নয়, ইসলামের যদি আপনারা ক্ষমতা যেতে পারেন, আপনাদের ছোট বড় যত সব দল, ইসলামী দল একসাথে সবার উপকার হবে। সবার লোক আপনারা তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একদম রাষ্ট্রের উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্রশাসনে আপনাদের বেশক কমক লোক আস্তে আস্তে আপনারা সেটিং করতে পারেন। আর ভাই, ইসলামের একটা রাষ্ট্রে কীভাবে কোরআন শাসন, একটা রাষ্ট্রে কীভাবে কোরআন শাসন প্রতিষ্ঠিত করতে হয়, আপনি যদি জনগণের 95% ম্যান্ডেট না পান, তাহলে আপনি কীভাবে কোরআন শাসন প্রতিষ্ঠা করবেন? কীভাবে? আপনারা দেখেন, ইরানের দিকে তাকান। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল তখন কি করছিল? এর আগে শাহ ছিল। শাহ যখন পতন হলো, ইসলামী আন্দোলন করে যখন ইসলামী যোদ্ধারা যখন শাহর পতন করলো, তখন কি হলো? তখন ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর ওই ইসলামী সরকার রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে ওই বিপ্লবের লোকদেরকে অঙ্গে অঙ্গে ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে, এবং সেনাবাহিনীর একটা বিকল্প ইসলামী রেগুলেশনারি আর্মি নামে একটা আর্মি গঠন করছিল ওই বিপ্লবের মতাদর্শী, যার কারণে আজকে 14 থেকে 15 বছর পরেও ওই পার্টিকে কেউ ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারে না, এবং ওখানের যে ইসলামী কোরআনী শাসন, ওটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জিনিস, যত কিছু আমেরিকা কত চেষ্টা করছে, কিন্তু দেখছে যে ওদের নীতি আদর্শ সবই ঠিক আছে, এবং জনগণ ওদেরকে 95% সমর্থন করতেছে। তাহলে ওনারা কীভাবে যাবে? এবং কিছু জনগণ তো বিপক্ষে থাকলেও কিন্তু এরা যে রাষ্ট্রের যে অর্গানগুলোর ভিতরে এদের লোকগুলো ঢুকিয়ে ফেলছে, এদের কারণে ওই লোকগুলা কোনো সুবিধা করতে পারতেছে না, এবং বহির্বিশ্ব কোনো সুবিধা করতে পারতেছে না। এবং এরা এমন পলিসি আঁটতেছে, ওরা বিশ্বের পরাশক্তিরা কীভাবে পরাশক্তি হলো সামরিক অস্ত্র দিয়ে, ওরা ওইগুলো অনুকরণ করেই ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার কারণে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ওনাদেরকে ভয় করে। এই জন্য আমি বলছি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলকে বোঝান। আর আমি আরেকটা কথা বলবো ইসলামী দলগুলোকে, আপনারা আপনাদের প্রত্যেক ইসলামী দলকে বলছি, প্রত্যেক ইসলামী দলের ভিতরে আপনারা বেশি বেশি করে সাংবাদিকতার দিকে ঝোঁকেন। সাংবাদিকতাটা যে কী বর্তমানে এবং ভবিষ্যতে কী হবে, এটা আপনারা এখনো বুঝতে পারতেছেন না। এই সাংবাদিকতা আমি দেখতেছি এখন ইসলামী দলগুলোর ভিতরে তেমন সাংবাদিক নাই, খুব কম, অল্প কিছু জামাত ইসলামের ভিতরে আছে, আর অন্যান্য দলগুলোতে নেই বললেই চলে। এই পেশার দিকে মানুষ আসতেছে না। আপনারা ঢুকান, এই পেশায় আপনাদের লোক ঢুকান, আপনাদের মত আদর্শ মানুষের কাছে প্রচার করুক, তুলে ধরুক। যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষের সাথে সাথে মানুষের নখ দর্বে পৌঁছে যাচ্ছে। সুতরাং এটা আপনারা কাজে লাগান। আপনারা কেন পিছিয়ে রয়েছেন? সমাজের প্রত্যেকটা স্তরে, যেমন ইতিমধ্যে আমরা দেখছি জামাত ইসলাম সমাজের প্রত্যেকটা স্তরে ওনাদের পার্টির লোক আছে, ওনাদের লোক আছে, তবে আরও বেশি বেশি ওনাদেরকে লোক থাকা দরকার প্রত্যেক স্তরে। আপনারা এখন যদি আপনারা ক্ষমতায় যান, আপনারা কোরআনী শাসন প্রতিষ্ঠা করুন বাংলাদেশে, এই জিনিসটা আপনারা প্রচার করবেন না। কোরআনী শাসন, আমি আবার বলছি, আপনারা ভুল বুঝবেন না, আমি কোরআনের বিরুদ্ধে নয়। বাংলাদেশের মানুষ এই পরিস্থিতিতে কোরআনী শাসনের জন্য উপযুক্ত নয়, এবং দেশ কোরআনী শাসনের জন্য উপযুক্ত নয়। কী কারণে কথাটা বলছি? আপনারা যদি 5টা বছর ট্রায়াল হিসেবে
কোরআন শাসনের সুবিধা কি, এগুলো যদি মুসলমান এবং বিধর্মীর কাছে তুলে ধরতে পারেন, এরপর ইলেকশনে যদি আপনারা 90 অথবা 95% ভোট পেয়ে ক্ষমতা বসেন, তখনই উপযুক্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কোরআন শাসন প্রতিষ্ঠা করার জন্য। কারণ আপনাদের এই 5 বছরের ট্রায়াল দেখবে ভিন্ন জাতিরা এবং বিশ্ব, এবং বহির্বিশ্ব এখনও বাংলাদেশ এখনই যদি কোরআন শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বহির্বিশ্ব অনেক দেশ মেনে নেবে না এবং মোড়লরাও মেনে নেবে না। আপনারা যখন ওনাদেরকেও বহির্বিশ্বদেরকে দেখাবেন 5টা বছর ইসলামী রাষ্ট্রে হলে কীভাবে চলবে দেশটা, মানুষ কীভাবে এটা সুফল ভোগ করবে, এবং অন্যান্য দেশের জন্য যে এটা ক্ষতিকর হবে না, এটা কতটুকু উপকার হবে, এটা আপনারা দেশের জনগণকে বুঝাবেন এবং বহির্বিশ্বের যে সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো আছে, সংস্থাগুলো, ওদেরকেও বুঝাবেন। তখন ওরাও দেখবে, ওদের যদি কোনো সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা না। কিন্তু বর্তমান যুগে কোনো দেশ একা চলতে পারে না। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এক এক রাষ্ট্রের সাথে মিলিয়ে মিশে চলতে হয়, কারণ একটার পর আরেকটা নির্ভরশীল, একজনকে ছাড়া অন্যজন চলতে পারে না। সুতরাং বহির্বিশ্বের সঙ্গে তো অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে, বাংলাদেশের মানুষের সঙ্গেও সুসম্পর্ক রাখতে হবে। সবাই ভিতরে আস্থা এবং বিশ্বাস অর্জন করার পরে 5টা বছর, তখনই কেবল আপনারা দ্বিতীয়বার যখন আপনারা ক্ষমতায় যাবেন, তখনই কেবল আপনারা ইসলামী শাসন কায়েম করার জন্য চিন্তা করতে পারেন। সুতরাং আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, এই কথাগুলো আপনারা সাংবাদিকরাই পারবেন সবচেয়ে বেশি ইসলামী দলগুলার নেতৃস্থানীয় লোকদেরকে বুঝাইতে। আপনারা প্লিজ ওনাদেরকে বিরক্ত করেন, এই সুযোগটা হারাইন না, ওনাদেরকে হারাইতে দিয়েন না। ওনারা এতদিন করে নাই, স্বাধীনতা 53 বছর বয়সও করে নাই। সুতরাং ওনাদেরকে এইবার একটা মহা সুযোগ আসছে, এই সুযোগ ওনাদেরকে একত্রিত হওয়ার জন্য বলেন, ওনাদের সব ইসলামী দলগুলোকে একসাথ হতে বলেন, আর সংকীর্ণতা মনঃসংকীর্ণতা রাখার জন্য দূর করে ওনাদেরকে এক আল্লাহ, এক কোরআন, এক ধর্মে বিশ্বাসী, এই মতামতের ভিত্তিতে ওনাদেরকে একমত হতে বলেন। ওনাদের যে সমস্ত নিজস্ব তরিকা আছে, নিজস্ব মতামত আছে, ওগুলা আপাতত আপনারা আপনাদের কাছে রাখেন। সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। কেন আপনারা একতলাফ নিয়ে আপনারা এরকম কাদা ছোড়াছুড়ি করেন? কিসের সমস্যা? জামাত ইসলামের সাথে চরমনাইফিটের কিসের সমস্যা, কিসের অমিল? আমি তো দেখি না কোনো অমিল। আমি তো কোনো কিছু শাখা উপশাখায় আছে, কিছু দূরত্ব আছে, ওগুলো আপনাদের ভিতরে থাক না, সমস্যা কি? ওগুলো নিয়ে তো আপনারা মাথা ব্যথা করার কোনো দরকার নেই। ওগুলাতে জামাত ইসলাম না আসলে আপনাদের কিছু যায় আসে না, আপনারা না আসলেও জামাত ইসলামের কোনো কিছু যায় আসে না। কিন্তু জামাত ইসলাম নামাজ না করলে আপনারা বলতে পারেন, জাকাত না দিলে আপনারা বলতে পারেন, হজ না করলে আপনারা বলতে পারেন, তারপর দুর্নীতি করলে ঘুষ খেলে কিন্তু আপনারা বলতে পারেন। ততক্ষণ আপনারা যদি এগুলো করেন, ওনারা বলতে পারে। তো এগুলো থেকে তো আপনারা সবাই মুক্ত, এগুলো তো আপনারা কেউই চান না। সুতরাং আর সমস্যা কোথায়? আপনারা যদি এগুলাই না চান, তাহলে তো আপনারা শুধু ভালো জিনিসগুলোই চান, তাহলে তো আপনারা সৎলোকের শাসন কায়েম করতে পারবেন। আপনি দেখেন সমাজে আজকে যে অবক্ষয়, রাষ্ট্রীয় ক্ষমতাগুলো সম্পূর্ণ দুর্নীতিবাজ লোকগুলো ঢুকে যাচ্ছে, আপনার ব্যবসায়ীরা ঢুকে যাচ্ছে, চিত্রনায়ক নায়িকারা ঢুকে যাচ্ছে, তারপর খেলোয়াড়রা ঢুকে যাচ্ছে। কি কারণে? স্পেস তো আপনারাই দিচ্ছেন। আপনারা যদি একত্রীভূত হতে পারতেন, একসাথে বসতে পারতেন সকল ইসলামী দল, আপনাদের ভিতরে সত্যবাদিতা, ন্যায় নিষ্ঠা, সৎ যোগ্য প্রার্থী নেই? অবশ্যই আছে। আর ভাই আপনারা এত বড় বড় ডক্টরেট মাওলানা আগল পুরা বাংলাদেশে ওনারা ওয়াজ মাহফিল করে বেড়ান, ওনাদের ভিতরে সৎ লোক নাই, ওনাদের ভিতরে ভালো লোক নাই? ওনারা পারবে না? আজকাল তো আপনাদের ভিতরে অনেক আধুনিক শিক্ষিত লোকও আছে, উচ্চশিক্ষিত ডিগ্রিধারী লোক আছে, ভালো লোক, সৎ লোক আছে। সৎ লোক না হলে তো আপনাদেরকে সমর্থন করবে না। জামাত ইসলামের কোনো অসৎ লোক জামাত ইসলামকে সমর্থন করবে না, কোনো অসৎ লোক ইসলামী দলকে সমর্থন করবে না, কোনো অসৎ লোক হেফাজত ইসলামকে সমর্থন করবে না, কোনো ছাদাবাজ সমর্থন করবে না, কোনো দুর্নীতিবাজ সমর্থন করবে না, কোনো টেন্ডারবাজ সমর্থন করবে না। আল্লাহকে বিশ্বাস করে না, অথবা সামান্য বিশ্বাস করে, অথবা অর্ধেক বিশ্বাস করে, এই ধরনের কোনো লোক ইসলামী কোনো দলকে বিশ্বাস করবে না, সেই দলকে ভোট দেবে না। সুতরাং আপনাদেরকে যারা ভোট দেবে এবং আপনাদেরকে যারা সমর্থন করবে, আপনাদেরকে দলে যারা আসবে, তারা অবশ্যই আমি মনে করি সৎ লোক, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে, অবশ্যই হজ করে, অবশ্যই জাকাত দেয়,
অবশ্যই চুরি করে না, অবশ্যই টেন্ডারবাজি বিশ্বাস করে না, অবশ্যই টাকা পয়সার বিশ্বাস করে না, অবশ্যই ওনারা ঘুষ দুর্নীতিতে একমত নয় এবং ঘুষ দুর্নীতি চায় না। অবশ্যই ওনারা বৈষম্যহীন বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র চায়। তো সুতরাং এসব লোক যদি আপনারা একদম তৃণমূল থেকে ওয়ার্ড পর্যায় থেকে ওয়ার্ড মেম্বার থেকে পার্লামেন্ট সদস্য পর্যন্ত ইভেন রাষ্ট্রপতি পর্যন্ত যদি আপনারা ইসলামী যে কোনো দলের লোক, ধরুন জামাত ইসলামের লোক প্রেসিডেন্ট হলো অথবা প্রধানমন্ত্রী হলো, কয়েকজন এমপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অথবা হেফাজত ইসলাম থেকে হলো, ডিসি এসপি পুলিশ, এদের ভিতরে কিছু কিছু জামাতের লোক, কিছু কিছু হেফাজত ইসলামের লোক, কিছু কিছু চরমনার লোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এদের ভিতরে কিছু কিছু এসব দলের লোক ঢুকলো নেতৃস্থানীয়। দেখুন, একটা চিন্তা করে দেখুন তো দেশের শাসনটা কি হবে। কারণ আপনাদের দলের লোক, আপনাদের ইসলামী দলের লোক কখনো দুর্নীতি করবে না, কখনো চাঁদাবাজি করবে না, কখনো ঘুষ খাবে না, কখনো টাকা পাচার করবে না। তাহলে দেশের টাকা দেশেই থাকবে, দেশের উন্নয়ন দেশেই থাকবে, দেশের জিনিসপত্র দ্রব্যমূল্যের মাল অনেক সহনীয় পর্যায়ে থাকবে এবং দেশটা অনেক সুন্দর থাকবে এবং আপনাদের নেতৃত্বের প্রতি জনগণ, সমাজের প্রত্যেকটি স্তরের জনগণ আস্থা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই জিনিসগুলো আমি এই পর্যন্ত এখন পর্যন্ত যত জিনিসগুলা বললাম, যত কথা বললাম, এই কথাগুলা সবচেয়ে আমাদের থেকে বেশি আপনাদেরকে বোঝাইতে পারবে সাংবাদিক ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে সাংবাদিক ভাইকে অনুরোধ করছি, আপনারা অন্তত একবার ওনাদেরকে সুযোগ দিয়ে দেখেন, 5টা বছরের জন্য সুযোগ দিয়ে দেখেন। আপনারা তো সুযোগ দিয়েছেন, জামাত ইসলামকে একবার দিয়ে দেখেন, আপনারা বিএনপিকে দিয়েছেন, আওয়ামী লীগকে দিয়েছেন, জাতীয় পার্টিকে দিয়েছেন, আপনারা দেখছেন। আর ওনারা বাকি আছে বাংলাদেশে, ওনাদেরকে আপনারা 5টা বছরের জন্য দিয়ে দেখেন। আপনার সমাজের প্রত্যেক শ্রেণীর লোক এবার একটা সুযোগ আসছে, একসাথ হয়ে আপনারা প্রত্যেক সাংবাদিকরা একদম নিজের গরজের চিন্তা করে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে আপনারা ওদেরকে ধারে ধারে যান, দুয়ারে দুয়ারে যান, ওদেরকে বুঝাই একসাথ করান, ইলেকশন করান, একসাথে এক মঞ্চে এক প্রতীকে ইলেকশন করান। যদি আপনাদের প্রচেষ্টা, যদি ওনারা আজকে এবারে ক্ষমতায় আসে, যখন ইলেকশন হয় তখনের কথা বলতেছি, আপনারা 5টা বছর দেখেন, বাকি সবাই দেখছেন, 5টা বছর এই দলটার শাসন দেখেন। যদি ওনারা ভালোভাবে দেশ চালাতে পারে, ওনারা যেভাবে যে কমিটমেন্টগুলো দিবে এবং ওনারা যে আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে ক্ষমতায় আসছেন, যদি আপনারা ওনারা ওই সব কিছুর প্রতিফলন ঘটাইতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ ওনাদের সমর্থন আরও বেড়ে যাবে। আপনারা ওনাদেরকে সমর্থন করতেই থাকবেন, আমরাও করতে থাকবো, জনগণও করতে থাকবে, দেশের সব মানুষ করতে থাকবে এবং ওনারা পরবর্তীতে আবার ক্ষমতা যাবে। আর যদি ওনারা যে কমিটমেন্ট দিয়ে ওনারা ক্ষমতায় গেছে বা যে আদর্শ বাস্তবায়নের জন্য ওনারা ক্ষমতায় গেছে, এটার ব্যতিক্রম ঘটে, তাহলে আপনারা যে সাংবাদিকরা, আমরা যে সাধারণ লোকরা অকাল পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে ওনাদের ক্ষমতায় বসিয়েছি, আবার আমরাই আবার ওনাদেরকে পরিশ্রম করা তখন আর তো বেশি লাগবে না, তখন অল্প পরিশ্রমে আবার ওনাদেরকে আমরা ক্ষমতা থেকে বিদায় দিতে পারব। যদি সুস্থ দ্বারা ইলেকশন থাকে, তাহলে আমরা আবার ভোট দিব না, 5 বছরে আমরা দিব না ওনাদেরকে। আপনারা সাংবাদিক কিন্তু আর পরিশ্রম করবেন না, ভোটও দেবেন না এবং জনগণকে বলবেন না ভোট দিবেন না, দেওয়ার জন্য আমরাও বলবো না, তাহলে ওনারা আবার আগের জায়গায় চলে আসবে, আবার অন্য পার্টি ক্ষমতা যাবে। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য আমার অনুরোধ আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা আপ্রাণ চেষ্টা করেন, এই একটা মহা সুযোগ আসছে এবারে, আর সুযোগ পাবেন না, এই সুযোগটাকে কাজে লাগান, লাগিয়ে আপনারা ইসলামী দলগুলোকে টক শো বলেন, সাক্ষাৎকার বলেন, ব্যক্তিগত জনসংযোগ বলেন, যেইভাবে পারেন সাংবাদিকবৃন্দ, যারাই সৎ সাংবাদিক আছেন, আপনারা ওদেরকে বোঝান একসাথে আসার জন্য, এক মঞ্চে আসার জন্য, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ ছাড় দিয়ে ওনাদেরকে বলেন একসাথে এক মঞ্চে এসে এক প্রতীকে ইলেকশন করার জন্য। আমরা বলবেন ওনাদেরকে যে আমরা একটা বার দেখতে চাই আপনাদের ক্ষমতা, যে আপনারা কীভাবে দেশটা চালান, কীভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেন, কীভাবে আমরা কতটুকু পারে আমরা দেখি।
আপনারা যদি ঠিকমতো আপনাদের কমিটমেন্ট দেশ চালাইতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আর যদি আপনাদের কমিটমেন্ট রাখতে না পারেন, সুন্দরমতো দেশ চালাইতে না পারেন, আপনাদের যে আদর্শে আসছেন সেই আদর্শ যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, জনগণ দেখবে, আমরা দেখব, তখন পরবর্তীতে আমরা আপনাদের থেকে দূরে সরে যাব। এইগুলো আপনাদেরকে আপনারা বুঝান, বুঝিয়ে আপনারা, এই জন্য আমি সাংবাদিকদের বলছি, আপনারা আমাদের থেকে অনেক বেশি, অনেক হাজার হাজার গুণ বেশি করে বুঝাতে পারবেন, এবং আপনাদের কথা আপনারা যদি ওনাদেরকে বিরক্ত করতে থাকেন, ইলেকশনের বাকি যত মাসে থাকুক না কেন, এই টাইমগুলোতে যদি আপনারা ওনাদেরকে বিরক্ত করতে থাকেন, ওনারা অবশ্যই এবার একত্রিত হবেই, আমার বিশ্বাস। যাক, ভিডিওটা অনেক বড় লম্বা করে ফেললাম। পরিশেষে আমার আহ্বান, আপনারা যে সমস্ত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট তো করবেনই। আর এর কারণ হলো, এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানিয়েছি। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা তা জানেন। কী জন্য এই ভিডিওটা বানিয়েছি আমি আমার স্বার্থের জন্য বানাইনি। আমি বাংলাদেশের একজন নগণ্য গর্বিত নাগরিক হিসেবে আমার বক্তব্যটুকু আমি আর কোথাও তুলে ধরতে পারবো না, যেহেতু আমি কোনো রাজনৈতিক নেতার কাছে যেতে পারবো না। আমরা ক্ষুদ্র মানুষ, কোনো বড় বড় নেতার কাছে গিয়ে আমরা ব্যক্তিগত উপস্থিত হয়ে এগুলা প্রস্তাব করতে পারবো না, সম্ভবও না। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই প্ল্যাটফর্মে, এই স্বাধীন প্ল্যাটফর্মে আমি আমার কথাগুলো এই ভিডিওতে জানিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যেন যাদেরকে নিয়ে, যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা, ওনাদের নিকট যে কোনো মাধ্যমে পৌঁছে যায়। আপনারা যদি অনেক বেশি বেশি শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমে একদিন এক দুদিন আগক পরক ওনাদের একজন না একজন কাছে অবশ্যই পৌঁছবে, এটা আমার বিশ্বাস। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।